শিশুকে জন্ম দিয়েই স্ত্রী হঠাৎ উধাও হয়ে গেল এবং তারপর যখন সে বহু বছর পর সবজি বিক্রি করতে দেখা গেল তখন যা ঘটল তার সবাইকে হতবাক করে দিল। জীবন কখনো কখনো এমন এক মোড় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষ বুঝতেই পারে না সে কি হারালো আর কি পেল। হৃদয়ের স্তরে স্তরে চাপা থাকা যন্ত্রণা কবে কোন পথে বেরিয়ে আসবে কেউ জানে না। এটাই অভিষেক এবং রোহিণীর গল্প, দুটি এমন হৃদয়ের গল্প যাদের পথ একে অপরের সাথে মিলেছিল, আবার অচেনা মাকে বিচ্ছিন্নও হয়ে গিয়েছিল। অভিষেক মধ্যপ্রদেশের ছোট শহর পাঁচমারি এক সাধারণ কিন্তু অত্যন্ত সৎ যুবক ছিল। তার চোখে ছিল বড় স্বপ্ন আর হৃদয়ে পরিষ্কার উদ্দেশ্য। সে সবসময় চাইত তার পরিবারের নাম উজ্জ্বল করতে এবং নিজের চেষ্টায় কিছু বড় অর্জন করতে। স্কুল হোক বা কলেজ, পড়াশোনাতে সে সব সময় প্রথম থাকত। সে ছিল সবার আশার কেন্দ্রবিন্দু। তার স্বপ্ন ছিল সরকারি চাকরি পাওয়া, যাতে সে তার বাবা মাকে সেই জীবন দিতে পারে যার তারা যোগ্য ছিল। তার বাবা প্রায়শই সন্ধ্যায় তার ঘরের পাশে দাঁড়িয়ে তার বই দেখতেন, তার পিঠ চাপড়ে বলতেন, বাবা তুই শুধু মন দিয়ে পড়, বাকি দুনিয়াটা আমি সামলে নেব। বাবার এই বিশ্বাসই অভিষেকের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। সে জানত যে তার স্বপ্নের পেছনে তার বাবার সংগ্রাম আর মায়ের অসীম আশীর্বাদ লুকিয়েছিল। দীর্ঘ সংগ্রাম, বহু ব্যর্থ চেষ্টা এবং অসংখ্য রাত জেগে থাকার পর অবশেষে সেই দিনটি এলো যার জন্য সে এবং তার পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অভিষেককে জনপদ পঞ্চায়েত অফিসে ক্লার্কের চাকরি দেওয়া হলো। এই খবরটি বাড়িতে পৌঁছাতেই ঘরে আনন্দের বন্যা বইল। মা মন্দিরে হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিল। বাবার চোখে ছিল গর্বের উজ্জ্বল অশ্রু। তার মা তার মাথায় হাত রেখে ধীরে এবং রুদ্ধস্বরে বললেন, এখন তুই ঘর বাঁধার যোগ্য হয়েছিস বাবা, এখন তোর আনন্দের ঘরও বানাবো। এখন তোর জীবনে সে আসবে যে তোর সারা জীবন সাথ দেবে। পুরো বাড়িতে আশার প্রদীপ জ্বলে উঠল। মনে হলো ভাগ্যের দরজা খুলে গেছে এবং নতুন জীবনের ভোর কড়া নাড়ছে। কিন্তু ভাগ্য সেই মোড়েই এমন আঘাত হানল যা কেউ বুঝতে পারল না। অভিষেক জানত না যে আগামী দিনে তার জীবনের সবচেয়ে বড় সুখী সবচেয়ে গভীর বেদনা হয়ে উঠবে। যাকে সে তার জীবনের সবচেয়ে সুন্দর শুরু মনে করছিল, সেটাই ভবিষ্যতে তার গল্পের সবচেয়ে তিক্ত বাস্তবতা হয়ে সামনে আসবে। আর সেই মুহূর্ত যখন রোহিণী তার জীবনে এলো, সেটাই তার ভাগ্যের দিশা বদলে দেওয়ার জন্য প্রমাণিত হতে চলেছিল। বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখার প্রস্তুতি শুরু হলো। চৌকাঠে আলোর মতো আশা ঝুলেছিল। মায়ের চোখে ছিল দ্যুতি যে এবার তাদের ছেলের ঘর বাঁধতে চলেছে। অনেক জায়গায় সম্বন্ধ দেখা হলো, অনেক মুখ এলো আর গেল, কিন্তু মনের সন্তুষ্টি কোথাও মিলল না। আর তারপর একদিন পাশের গ্রাম রঘুপুরে একটি সম্বন্ধ পছন্দ হলো। রোহিণী, নাম যত মিষ্টি, স্বভাব তার চেয়েও বেশি শান্ত ও সরল। তার চেহারায় এমন সরলতা ছিল যেন ফুলের ওপর শিশিরের কণা কোনো শব্দ না করেই চিকচিক করছে। ফর্সা, সুগঠিত, মার্জিত এবং অত্যন্ত সংস্কৃতিমনা। তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন ভেতরে হাজারো না বলা গল্প লুকিয়ে আছে। অভিষেকের মা প্রথম দেখাতেই বলে দিয়েছিলেন, এই সেই মেয়ে যাকে আমি আমার ঘরের লক্ষ্মী বানাতে চাই। প্রথম সাক্ষাতেই দুই পরিবার এই সম্পর্কে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই বিয়ের তারিখ ঠিক হল। পুরো বাড়িতে আনন্দের সমুদ্র উপচে পড়ল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু সবাই এই খুশিতে সামিল ছিল। আর তারপর সেই দিনটি এলো যখন রোহিণী বধূ সেজে অভিষেকের বাড়িতে এলো। লাল পোশাকে সেজে সে যেন পৃথিবীতে নেমে আসা কোনো নতুন প্রার্থনার মতো লাগছিল। যখনই সে চৌকাঠ পার করল, মনে হলে যেন ঘরের দেওয়ালগুলো হাসতে শুরু করল। পরিবেশে এক নতুন তাজগি মিশে গেল, এক নতুন জীবন, এক নতুন আলো। রোহিণীর মিষ্টি কথা আর বিনয়ী স্বভাব সবার মন জয় করে নিল। সে পুরো বাড়ির যত্ন এমনভাবে নিত যেন এই বাড়ি তার নিজের। শাশুড়ি শ্বশুর তাকে মেয়ের চেয়েও বেশি মানতেন। অভিষেক প্রায়শই আড়ালে তাকে হাসতে দেখতেন এবং ভাবতেন, কাউকে এত নিখুঁত জীবনসঙ্গী পাওয়া হয়তো ভাগ্যের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু কেউ জানত না যে এই হাসির পেছনে এমন এক ঝড় লুকিয়েছিল যা একদিন সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। ভাগ্য কখনো কখনো সবচেয়ে শান্ত চেহারার আড়ালে সবচেয়ে গভীর ঝড় লুকিয়ে রাখে। আর সেই ঝড় এখন খুব কাছে এসে গিয়েছিল, শুধু কেউ তার আভাস শুনতে পাচ্ছিল না। অভিষেকও রোহিণীকে হৃদয়ের গভীরতা থেকে চাইত। তার হৃদয়ে রোহিণীর জন্য ততটাই সম্মান আর ভালোবাসা ছিল
যতটা একজন মানুষ তার নিজের নিঃশ্বাসের সাথে করে। সে রোজ অফিস থেকে ফিরে সবার আগে তার পাশে বসত, তার মুখের দিকে মনোযোগ দিয়ে দেখত এবং ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করত, রোহিণী, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আর রোহিণী সবসময়কার মতো শুধু হালকা হাসি দিয়ে মাথা নেড়ে দিত। সেই হাসিতে এমন এক শান্তি ছিল, যেন সে বলছিল যে সেই বাড়িতেই তার সংসার খুঁজে পেয়েছে। কে জানত সেই হাসি একদিন প্রশ্ন হয়ে থেকে যাবে। সময় ডানা লাগিয়ে উড়ে গেল, দিন, সপ্তাহ আর মাস এভাবেই কাটতে লাগল। এবং তারপর একদিন বাড়িতে সেই খবরটি এলো যা সবাইকে আনন্দে উদ্বেলিত করে দিল। রোহিণী গর্ভবতী হল। পুরো পরিবার যেন ফুলের মতো ফুটে উঠল। ঘরের রং দ্বিগুণ হয়ে গেল। প্রতিটি ঘরে হাসি আর আশার প্রতিধ্বনি শোনা যেতে লাগল। প্রতিটি সকাল এক নতুন আশা নিয়ে আসত। প্রতিটি সন্ধ্যা ভবিষ্যতের স্বপ্নে ভরা থাকত। শ্বশুর শাশুড়ি তাকে রাজকুমারীর মতো রাখতেন। তার পদক্ষেপ যেন বাড়ির লক্ষ্মীর পদক্ষেপে পরিণত হয়েছিল। কোনো কিছুর অভাব হতে দিতেন না, তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতেন। অভিষেক তার আশেপাশে ছায়ার মতো ঘুরত, ছোট বড় সবকিছুর খেয়াল রাখত। সে তার প্রতিটি ইচ্ছা পূরণ করত, প্রতি মুহূর্তে তার সাথে থাকতে চাইত। তার চিন্তা থাকত যে তার স্ত্রীর যেন এক মুহূর্তের জন্য কষ্ট না হয়। আর অভিষেক, সে তো শিশু আসার স্বপ্নে বিভোর ছিল। কখনো ভাবত যদি ছেলে হয় তাহলে তার নাম কি রাখবে। কখনো চোখ বন্ধ করে কল্পনা করত যে ছোট্ট মেয়েটি তার আঙুল ধরে হাঁটছে আর সে তাকে স্কুলে পৌঁছে দিচ্ছে। তার মুখে সেই দ্যুতি ছিল যা শুধু একজন হতে চালা বাবার মুখেই দেখা যায়। সে প্রতিদিন রাতে তার শিশুর হৃৎস্পন্দন অনুভব করত এবং রোহিণীর হাসি দেখে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করত। সে কি জানত যে আনন্দের এই প্রাসাদ বালির তৈরি ছিল এবং একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু অপেক্ষা করছিল? জীবন ছিল অত্যন্ত সুন্দর। প্রতিটি সকাল নতুন আনন্দের সূর্য নিয়ে আসত। প্রতিটি রাত ভবিষ্যতের স্বপ্নে ভরা থাকত। কেউ কল্পনাও করেনি যে সামনে কি ঝড় আসতে চলেছে। ভাগ্য কখনো কখনো এত নিঃশব্দে আঘাত করে যে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত এটা মানতে প্রস্তুত হয় না যে সবকিছু বদলে যেতে চলেছে। 9 মাস কেটে গেল। অপেক্ষার প্রতিটি দিন যেন আশার নতুন আলো নিয়ে আসত। প্রতিটি কাটানো সপ্তাহের সাথে পরিবারের হৃৎস্পন্দনে উৎসাহ বাড়তে থাকত। আর তারপর একদিন সকালে হঠাৎ রোহিণীর প্রচণ্ড ব্যথা শুরু হলো। বাড়িতে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সবাই ঘাবড়ে গেল এবং এক মুহূর্ত নষ্ট না করে তাকে দ্রুত মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অভিষেকের নিঃশ্বাস যেন থেমে গেল। সে হাসপাতালের করিডোরে অস্থিরভাবে হেঁটে বেড়াল লাগলো আর বারবার ভগবানের কাছে একটিই দোয়া চাইছিল, আমার রোহিণী আর আমার সন্তান দুজনেই যেন নিরাপদ থাকে। কয়েক ঘন্টা অসহ্য যন্ত্রণার পর অবশেষে সেই মুহূর্তটি এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। রোহিণী একটি সুন্দর ছেলে জন্ম দিল। সেই ছোট্ট চাঁদের মতো শিশুটির প্রথম কান্নার আওয়াজ পুরো হাসপাতালের পরিবেশকে আনন্দের প্রতিধ্বনিতে ভরিয়ে দিল। নার্স যখন শিশুটিকে অভিষেকের বাহুতে রাখল তখন তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তার বাবা ও মা কেঁদে ফেললেন এবং শাশুড়ি আবেগাপ্লুত হয়ে বললেন, ভগবান আমাদের লক্ষ্মী আর নারায়ণ দুটোই দিয়ে দিয়েছেন। ঘরের প্রতিটি কোণ আলোয় ভরে উঠল। মনে হলো যেন সাত আকাশ থেকে বরকত নেমে এসেছে। পরিবেশ যেন উৎসবে বদলে গেল। 3 দিন রোহিণী হাসপাতালে রইল। সবাই তাকে স্নেহ করত, আদর করে খাবার খাওয়াতো, তাকে আরাম করতে বলতো। শিশুটি সবার চোখের মণি হয়ে উঠেছিল। অভিষেক বারবার তার ছোট্ট হাত ধরে কেঁদে ফেলত। তাকে তার আঙুল শক্ত করে ধরতে দেখে তার বুক ভরে উঠত। সে ভাবত এখন আমার জীবন সম্পূর্ণ হয়েছে। আর তারপর সেই দিনটিরও যখন ছুটি হওয়ার কথা ছিল, সকালে অভিষেকের মা ডাক্তারের কাছ থেকে কাগজপত্র নিয়ে যখন ওয়ার্ডে ফিরলেন তখন দেখলেন যে রোহিণী বিছানায় নেই। প্রথমে মনে হলো হয়তো ওয়াশরুমে গেছে। তিনি শিশুটিকে ধীরে ধীরে দোল দিতে দিতে অপেক্ষা করতে শুরু করলেন। 5 মিনিট কাটল, তারপর 10, তারপর 20, কিন্তু রোহিণী ফিরে এলো না। এবার মন ঘাবড়ে গেল। তিনি নার্সদের জিজ্ঞাসা করলেন, পুরো কর্মকর্তাদের জিজ্ঞাসা করলেন, প্রতিটি ঘর, প্রতিটি করিডোরে দেখলেন। হাসপাতালের গার্ড থেকে শুরু করে পরিষ্কার কর্মীদের পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করলেন, কিন্তু সবাই বিস্ময় নিয়ে মাথা নেড়ে দিল। রোহিণী যেন বাতাসে মিশে গিয়েছিল। কোথাও কোনো চিহ্ন নেই। অভিষেক পাগলের মতো দৌড়ে বাইরে গেল। রাস্তায়, পার্কিংয়ে, পুরো হাসপাতাল প্রাঙ্গণে সে রোহিণীকে ডাকতে লাগল, রোহিণী, রোহিণী, তুমি কোথায়? কিন্তু জবাবে শুধু নীরবতা ছিল। এমন নীরবতা তার হৃদয়কে ভিতর পর্যন্ত চিরে দিল। সেদিন হাসপাতালের দেওয়াল প্রথমবার এমন একজন মানুষের আত্মাকে ভাঙতে দেখল যার স্বপ্নের ভিত্তি কিছু মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছিল। কাঁপা কাঁপা গলায় অভিষেকের মা ফোন করলেন। শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। বাবা, বৌমা কোথাও পাওয়া যাচ্ছে না, বাচ্চা তো এখানেই আছে, কিন্তু রোহিণী। এরপর আওয়াজ ভেঙে গেল। ফোনের ওপারে কিছু মুহূর্তের নিস্তব্ধতা ছিল এবং তারপর অভিষেক যেন পাথর হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল, হৃৎস্পন্দন যেন বন্ধ হতে লাগল। সে কোনো মতে নিজেকে সামলে হাসপাতালের দিকে দৌড়াল। পা যেন মাটিতে টিকেই যাচ্ছিল না। হাসপাতালে পৌঁছাতেই সে মায়ের চোখে ভয় আর অসহায়তা দেখল, যা দেখে তার বুক ফেটে গেল। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকা হলো এবং সিসিটিভি ফুটেজ আনা হলো।
সবাই স্ক্রিনের সামনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল এবং তারপর যা দেখা গেল তা সবার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। ভিডিওতে রোহিণী একাই দ্রুত পায়ে হাসপাতালের পিছনের রাস্তা দিয়ে বাইরে চলে যাচ্ছিল। না তার কাছে কোনো ব্যাগ ছিল, না পোশাক, না বাচ্চা। শুধু সে হাঁটছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেছে। সে বাইরে রাস্তার দিকে বেরিয়ে গেল এবং কিছু সেকেন্ডের মধ্যেই ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এরপর স্ক্রিনে শুধু খালি ফ্রেম রয়ে গেল, কালো ভয়ঙ্কর নীরবতা, না কোনো সংকেত, না কোনো কারণ। কেউ বুঝতে পারল না যেটা কি ঘটল, কার জন্য, কেন, কিভাবে। অভিষেকের দুনিয়া কিছু মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল। সে কাঁদতেও পারল না, তার চোখ যেন স্থির হয়ে গিয়েছিল। সে শুধু স্ক্রিনের দিকে দেখতে থাকল, যেন আশা করছিল যে পরের ফ্রেমে সত্য ফিরে আসবে। তার মনে হাজারো প্রশ্ন একসঙ্গে উঠে এলো। কেন গেল? কোথায় গেল? কার সাথে গেল? সে কি কখনো সত্যিই তাকে চেয়েছিল, নাকি এমন কোনো বেদনা ছিল যা সে কখনো বুঝতেই পারেনি, নাকি এটা সব শুরু থেকেই একটা প্রতারণা ছিল? সে নিজেকেই দোষ দিতে লাগল। তার কি কোনো ভুলের কারণেই মরে এলো? সে কি কিছু উপেক্ষা করেছিল? কিন্তু জবাবে শুধু শূন্যতা ছিল, নীরবতা ছিল। সেই সময় সে রোহিণীর মাইক্রোফোন করল, কিন্তু সেখানেও নীরবতা ছিল। কণ্ঠের অন্যদিকে বিস্ময় আর আতঙ্ক ছিল। আমরা কিছু জানি না, আমরা তো ভেবেছিলাম সে হাসপাতালে আছে, তারা বলল। সবার মুখেই সেই একই প্রশ্ন লেখা ছিল, সে কোথায় গেল? তাৎক্ষণিকভাবে পুলিশে রিপোর্ট করা হলো, শহর জুড়ে পোস্টার লাগানো হলো, প্রতিটি থানায় ছবি পাঠানো হলো, খবরের কাগজে খবর ছাপানো হলো। নবজাতক শিশুকে ছেড়ে নতুন মা রহস্যময়ভাবে উধাও। সবাই আলোচনা করছিল, কিন্তু প্রতিটি আলোচনা একটি বন্ধ দরজার মতোই ছিল। না কোনো সূত্র মিলল, না কোনো প্রত্যক্ষদর্শী মিলল, না কোনো তথ্য। সময় এগিয়ে চলল, দিন ধীরে ধীরে সপ্তাহে পরিণত হল, সপ্তাহ মাসে বদলে গেল এবং মাস বছরের রূপ নিল। অনুসন্ধান ধীরে ধীরে আশায় বদলে গেল এবং তারপর আশাও ধীরে ধীরে বেদনায় বদলে শেষ হয়ে গেল। শুধু একটি খালি জায়গা রয়ে গেল, যা প্রতিটি হৃৎস্পন্দনের সাথে বিধে থাকত। যে প্রশ্নগুলো সেদিন উঠেছিল সেগুলো আজও সেখানেই দাঁড়িয়েছিল, জবাবহীন, চিহ্নহীন, অন্তহীন। এই 5 বছরে অভিষেক তার ছেলের নাম রাখল রবি। সেই তার জীবন হয়ে উঠল, তার ভরসা, তার আশা। অভিষেক এবং তার মা দুজনে মিলে তাকে পালন করতে লাগল। যেখানে 5 বছর আগে ঘরের দেওয়াল চিৎকার করা নীরবতায় ডুবে গিয়েছিল, সেখানেই এখন রবির খিলখিল হাসি সেই দেওয়ালগুলোকে আবার জীবন্ত করতে লাগল। কিন্তু তার প্রতিটি হাসি মুখের পেছনে একটি না বলা যন্ত্রণা লুকিয়ে থাকত, সেই মায়ের অভাব যার কোল সে কখনো অনুভবই করেনি। যখনই রবি তার বড় নিষ্পাপ যোগ দিয়ে জিজ্ঞাসা করত, বাবা, আমার মাম্মি কোথায়? তখন অভিষেক ভেতর থেকে হাজার টুকরোয় ভেঙে গেলেও হাসার চেষ্টা করত এবং ধীরে ধীরে বলতো, বাবা, সে বাইরে কাজে গেছে, আসবে, অবশ্যই আসবে। আর রবি তার ছোট ছোট হাত দিয়ে তার গাল আদর করে বলতো, ঠিক আছে বাবা, আমিও অপেক্ষা করব। আর সেই মুহূর্তে অভিষেকের হৃদয়কে যেন কেউ মুঠোয় শক্ত করে চেপে ধরত। রাতের অন্ধকারে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ত, তখনই অভিষেকের চোখ থেকে অশ্রু চুপচাপ ঝরতে থাকত। সে ছাদের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করত, আমার রোহিণী এমন কেন করল? একজন মা কি তার সন্তানকে এভাবে ছেড়ে যেতে পারে? তার হৃদয় কি আমার জন্য বা এই বাড়ির জন্য কখনো ভালোবাসা ছিল, নাকি সবটাই একটা ছলনা ছিল, এক রহস্য যা আজও অন্ধকারে দাফন? এই প্রশ্নগুলির মধ্যেই দিন কাটতে থাকল এবং বছর গড়িয়ে গেল। তখন একদিন অভিষেকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু উদয়, যার সম্প্রতি পদোন্নতি হয়েছিল, তাকে শহরে আসার জন্য জিদ করতে লাগল। উদয় বলল, এখনো জীবন শেষ হয়ে যায়নি বন্ধু, পরিবেশ বদলালে হয়তো বেদনা কিছুটা হালকা হবে। প্রথমে অভিষেক না করল, কিন্তু উদয়ের সত্যিকারের চিন্তা আর রবির হাসি দেখে সে মেনে গেল। সে ভাবল হয়তো কিছু সময়ের জন্য হলেও জীবনকে নিঃশ্বাস নেওয়ার জায়গা মিলবে। শহরে পৌঁছানো প্রথম দিনই উদয় এবং কিছু বন্ধু তাকে একটি বড় রেস্তোরাঁয় খেতে নিয়ে যাবার পরিকল্পনা করল। সেখানে আলো, সঙ্গীত আর মানুষের আওয়াজ ছিল, যেন জীবন আবার তাকে তার মাঝে ডাকছিল। অনেকদিন পর অভিষেক হালকা হাসল। বন্ধুদের কথা, ঠাট্টা, হাসি সব মিলে পরিবেশে একটু উষ্ণতা যোগ করছিল। সে চেষ্টা করছিল বেদনাকে পেছনে ফেলে যেতে। খাবার শেষ হলো, সবাই উঠে বাইরের দিকে যেতে লাগল।
রেস্তোরাঁর দরজা যেই খুলল, ঠান্ডা বাতাসের ঝাপটা তার চেহারায় লাগল। সে কিছু কদম বাইরে বেরিয়েছিল মাত্র, যে হঠাৎ তার নিঃশ্বাস থেমে গেল। হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল এবং পা মাটিতে যেন জড়ো হয়ে গেল। সামনে সে যা দেখল তা পুরো 5 বছরের জমাট বাঁধা ধরা বেদনাকে এক মুহূর্তে জাগ্রত করে দিল। অভিষেকের চোখ হঠাৎ রাস্তার ওপারে একটি সবজির ঠেলায় গিয়ে ঠেকল। ভিড়ভাট্টা শোরগোলের মাঝে তার চোখ যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা টেনে সেখানেই স্থির হয়ে গেল। একজন মহিলা নোংরা শাড়িতে ক্লান্ত মুখে ঝুঁকে সবজি পাচ্ছিল। তার চুল উস্কো খুস্কো ছিল, কাঁধ ঝুঁকে গিয়েছিল এবং চেহারায় সংগ্রামের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হলো যেন জীবন তাকে প্রতিটি পদক্ষেপে হেনিয়ে গেছে। তার গায়ের রং রোদ আর ধুলোয় কালো হয়ে গিয়েছিল, চোখে তেজের বদলে ক্লান্তির ছায়া ছিল। কিন্তু তখনই অভিষেকের চোখ একটি ছোট্ট জিনিসে আটকে গেল। থুতনির ডান দিকে সেই তিল, সেই পরিচয় যা সে হাজার চেষ্টা করেও কখনো ভুলতে পারেনি। সেই চিহ্ন যেন তার হৃৎস্পন্দনের মাঝে কেউ একটি ধারালো ছুরি বিঁধে দিল। তার নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। সে পলক ফেলে আবার মনোযোগ দিয়ে দেখল, কোথাও কি তার ভ্রম হচ্ছে? না। কোথাও কি তার মন বেদনায় এমন খেলা খেলছে না? কিন্তু না, সেটা স্বপ্ন ছিল না, ভ্রম ছিল না, সেটা সত্য ছিল। সেই মহিলা ধীরে ধীরে সবজি ওজন করছিল, থলিতে ভরছিল এবং কিছু মুদ্রা তুলছিল। তারপর সে দ্বিধা নিয়ে মাথা তুলল এবং সেই মুহূর্তেই অভিষেকের হৃদয় যেন ধুকপুক করতে ভুলে গেল। সেই চেহারা, রোহিণীর চেহারা, 5 বছর পর তার সামনে দাঁড়িয়েছিল, একেবারে বদলে যাওয়া, ভাঙা, ক্লান্ত, কিন্তু তবুও সেই চোখ, কিন্তু সেগুলোতে এখন দ্যুতি ছিল না। সেই চেহারা, কিন্তু তাতে হাসির বদলে বেদনা আর বাধ্যবাধকতার ছায়া ছিল। অভিষেক সেখানেই রাস্তার ধারে পাথরের মতো জড়ো হয়ে গেল। তার আশেপাশে গাড়ির শব্দ ছিল, মানুষের আওয়াজ ছিল, হর্ন ছিল, হই হট্টগোল ছিল, কিন্তু তার কানে কিছু পৌঁছচ্ছিল না। তার বন্ধুরা তাকে ডাকতে লাগল, কাঁধ ধরে ঝাঁকাতে লাগল, অভিষেক, কি হলো, বল। কিন্তু সেই কোনো আওয়াজ শুনতে পারল না। তার চোখের সামনে শুধু একটিই চেহারা ছিল, রোহিণীর চেহারা, যে একদিন তার দুনিয়াকে আলোকিত করেছিল এবং সেই তার জীবনকে সবচেয়ে গভীর অন্ধকারে ঠেলে দিয়েছিল। তার ভেতরে যেন ঝড় ফেটে পড়ল, হৃদয় ধুকপুক করছিল, আবার থেমেও যাচ্ছিল। নিঃশ্বাস দ্রুতও হচ্ছিল, আবার থেমেও যাচ্ছিল। মনে হলো যেন শরীর আর আত্মা একে অপরের সাথে লড়াই করছিল। 5 বছরের জ্বলন্ত যন্ত্রণা, ছড়িয়ে থাকা আশা এবং অগণিত প্রশ্ন সব একসাথে তার ভেতরে ফেটে পড়ল। এটা কিভাবে সম্ভব? কেন? কোথায় ছিল সে এত বছর? এবং সবচেয়ে বড় প্রশ্ন, তার কি এটাও মনে আছে যে কোথাও একটি ছোট্ট শিশু আজও তার পথ চেয়ে আছে? অভিষেকের চোখ জড়িয়ে আসতে লাগল, কিন্তু সে এক কদমও এগিয়ে যেতে পারল না। সে শুধু দাঁড়িয়ে রইল, যেন সময় সেখানেই থেমে গিয়েছিল। সে কাঁদছিল, কিন্তু এই কান্নার শুধু বেদনার ছিল না, এটা সেই অগণিত না বলা গোপন কথার ভার ছিল যা বছর ধরে তার বুকে চেপেছিল। অভিষেক তার সামনে দাঁড়িয়েছিল, না নড়ে, না পলক ফেলে, যেন তার আত্মা সেই বেঞ্চে বসে থাকা মহিলার সাথে আবদ্ধ ছিল, যে কখনো তার স্ত্রী ছিল, তার আনন্দ ছিল, তার গর্ব ছিল। কয়েক মিনিট কেটে গেল, শুধু ফুপিয়ে ওঠা শুষ্ক বাতাস এবং পেরিয়ে যাওয়া মানুষের ছায়া। তারপর রোহিণী ধীরে, ভাঙা গলায় বলল, অভিষেক, আমি জানি যে আমার কাছে আর কিছু বোঝানোর অধিকার বাকি নেই, কিন্তু আমাকে শোনো, শুধু আজ, শুধু এই শেষবারের জন্য। অভিষেকের হৃদয় কেঁপে উঠল। শেষবার? এটা শেষবার কেন? 5 বছর, 5 বছর ধরে আমি প্রতিটি দরজা খটখটিয়েছি। পুলিশ স্টেশন, খবরের কাগজ, মন্দির, সব জায়গায় আমি ঘুমাইনি শুধু এই ভেবে যে হয়তো তুমি কখনো ফিরে আসবে। কিন্তু তুমি একবারও ভাবলে না যে আমি কিভাবে বেঁচে আছি। রবি, সেই শিশুটি আজও রাতে কেঁদে বলে, মাম্মি আসবে। তুমি কি জানো এটা কেমন লাগে? রোহিণীর চোখ লাল ছিল, চেহারা ভেজা, হাত কাঁপছিল। অভিষেক, আমি ফিরে আসতে পারতাম না, আমাকে পালিয়ে যেতে হয়েছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। অভিষেকের হৃদয় যেন চিরে গেল। কেন? এমন কি ঘটেছিল যে তুমি আমাকে এক মুহূর্তেও কথা বলার সুযোগ দিলে না? আমি কি কখনো তোমার উপর হাত তুলেছি? আমি কি তোমার অনাদর করেছি, নাকি অন্য কারোর জন্য? রোহিণী মাথা তুলল এবং তার চোখে সেই ভয়ের গুমোট আগুন অভিষেকের শব্দগুলিকে পুড়িয়ে দিল।
না, কখনো না। তুমি আমার জন্য সবসময় সম্মান ছিলে, ভালোবাসা ছিলে। যদি দুনিয়াতে কারোর ওপর আমার ভরসা থাকত, তবে সে তুমি ছিলে। আমি অন্য কারোর জন্য যাইনি অভিষেক। আমাকে কেউ ছিনিয়ে নিয়েছিল, আমি নিজে যাইনি। অভিষেক যেন পাথর হয়ে গেল। কি মানে? রোহিণী তার ওড়না মুখ থেকে সরালো এবং চুপচাপ তার হাত ওপরে তুলল। গভীর কাটার পুরনো দাগ, স্পষ্ট, বেদনাদায়ক এবং জীবন্ত। সেদিন রাতে হাসপাতালে যখন তুমি বাইরে ডাক্তারের রিপোর্ট নিতে গিয়েছিলে, তখনই কেউ আমাকে পিছনের রাস্তা থেকে নিয়ে গিয়ে গাড়িতে ঠেলে দিল। আমি চিৎকার করলাম, কিন্তু কেউ শোনার ছিল না। আমাকে অজ্ঞান করে দেওয়া হলো। তারপর মাস ধরে বন্দী ছিলাম। এক নরক ছিল ওটা। আমি হাজারবার মৃত্যু চেয়েছিলাম অভিষেক, কিন্তু বেঁচেছিলাম শুধু এই আশায় যে হয়তো কখনো তুমি আমাকে খুঁজে নেবে। অভিষেকের চোখে রক্ত নেমে এলো। তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। কে ছিল সে? রোহিণী কাঁপতে কাঁপতে বলল, তোমার নিজের, তোমার বাড়ির দেওয়ালের ভেতরেই কেউ, যে আমার উপর নজর রেখেছিল, যাকে তোমার উন্নতি আর সুখী জীবন দেখে হিংসা ছিল। আমি নাম তখন বলবো যখন তুমি প্রতিজ্ঞা করবে যে তুমি কিছু করার আগে আমার সত্যের ওপর ভরসা করবে এবং এবং রবিকে বাঁচাবে। কারণ আমি আজও প্রাণ হাতে নিয়ে শুধু এই জন্য ফিরেছি যে সে এখন ওকেও নিশানা বানাতে চলেছে। অভিষেকের নিঃশ্বাস থেমে গেল। রবি? কে? কার থেকে বিপদ? রোহিণী ধীরে ধীরে চারপাশে তাকালো। তার চোখে আবার সেই ভয় চমকালো, যা ঝড়ের আগের আলোর মতো হয়। এটা শুধু উধাও হওয়ার গল্প নয় অভিষেক, এটা একটা ষড়যন্ত্র। আর যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে আমরা দুজনেই সবকিছু হারাবো, আর এইবার চিরতরে। তাদের দুজনের মধ্যে বাতাস থেমে গেল। দূরে বেজে চলা ট্রাফিকের আওয়াজ, ধুলো, আলো, মানুষ সব যেন গলে গিয়ে উধাও হয়ে গেল। শুধু দুটি হৃদয় ছিল, দুটি হৃৎস্পন্দন ছিল, এবং 5 বছর ধরে চেপে থাকা একটি সত্য যা এখন বাইরে আসার জন্য প্রস্তুত ছিল। গল্প এখন শুরু হয়েছিল, আসল শুরু। অভিষেক সেই বেঞ্চে তার পাশে গিয়ে বসল। মনে হাজারো প্রশ্ন ঝড়ের মতো উঠছিল, কিন্তু যখন সে কথা বলতে চাইল, তখন তার আওয়াজে না রাগ ছিল, না তিরস্কার, শুধু যন্ত্রণা ছিল। এবং সেই যন্ত্রণা যেন শব্দ নয়, নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসছিল। এমন লাগছিল যেন সে এখানে জবাব চাইতে আসেনি, বরং সত্যকে নিজের আত্মায় ধারণ করে শুনতে এসেছিল। কিছু মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছিল। চৌরাস্তার ভিড়, গাড়ির শব্দ এবং ধুলোভরা বাতাস সব হঠাৎ যেন দূরে কোথাও হারিয়ে গেল। শুধু তাদের মধ্যে একটা নিস্তব্ধতা ছিল, ভারী, বোঝা, দম বন্ধ করা। ধীরে ধীরে রোহিণী তার চোখ তেতে অশ্রু মুছল। তার চেহারা ক্লান্ত ছিল, শরীর কাঁপছিল, এবং আওয়াজ এত ধীরে যেন সে নিজেই নিজের শব্দে ভয় পাচ্ছিল। অভিষেক, সে ভাঙা স্বরে বলল, আমি তোমার যোগ্য ছিলাম না। আমি সেই বাড়িরও যোগ্য ছিলাম না। আমি মা ডাকারও যোগ্য ছিলাম না। অভিষেক হৃদয় যেন ধরা পড়ল। সে সাথে সাথে তার হাত ধরে বলল, রোহিণী, প্লিজ এসব বলো না। যা ঘটেছে যেমনই ঘটেছে, আমি শুধু সত্য জানতে চাই, শুধু এতটুকুই, বাকি সব পরে। রোহিণী গভীর নিঃশ্বাস নিল। তার নিঃশ্বাস যেন বুকে আটকে যাচ্ছিল। সে চোখ তুলল, কিন্তু দৃষ্টি সরাসরি অভিষেকের চোখ পর্যন্ত পৌঁছাতে পারল না। সত্য তোমাকে ভেঙে দেবে অভিষেক। তার আওয়াজ কাঁপল। সত্য এত ভারী যে আমি নিজেই তা দিয়ে 5 বছর ধরে পিষ্ট হয়েছি। আমি প্রতিদিন মরেছি। অভিষেকের চেহারায় বেদনার ছায়া আরও গভীর হল। এমন কি ভুল ছিল যে তুমি কিছু না বলেই চলে গেলে? যদি তুমি বলতে, তাহলে হয়তো আমরা একসাথে লড়াই করতাম। 5 বছর রোহিণী, 5 বছরে আমি প্রতিটি দরজা, প্রতিটি রাস্তা, সব জায়গায় ঘুরেছি। যদি তুমি বলে দিতে, তাহলে হয়তো আমি তোমাকে আটকে দিতাম। রোহিণী চোখ বন্ধ করে নিল, যেন সে তার বুকে চেপে থাকা ঝড়কে বাইরে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ঠোঁট কাঁপল, শব্দ ভারী ছিল, এবং প্রতিটি নিঃশ্বাস যেন ছুরির মতো বিঁধছিল। তোমার কি মনে আছে অভিষেক, বিয়ের কিছু মাস আগে আমি পড়ালেখা করছিলাম। সেই দিনগুলিতে গ্রামে একটি ছেলে ছিল, রোহিত। সে গ্রামের একটি ছোট্ট দোকানে কাজ করত।
প্রথমে শুধু জানাজানি ছিল, রাস্তায় দেখা হয়ে যেত, কথা বলতো। তারপর ধীরে ধীরে তার কথা বদলাতে লাগল। সে আমাকে স্বপ্ন দেখাতে লাগল, ভালোবাসার, একসাথে থাকার, বড় দুনিয়ার। আর আমি বোকা ছিলাম অভিষেক। আমি তার কথায় ভুলে গিয়েছিলাম। অভিষেক শুনতে থাকল, পাথরের মতো চেহারা নিয়ে, কিন্তু ভেতর থেকে যেন কেউ তার ভেতরে আগুন ভরে দিয়েছিল। তার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল, হৃদয় জোরে ধুকধুক করছিল। কিন্তু তার চোখ রোহিণী থেকে সরতে পারল না। সে প্রতিটি শব্দ, প্রতিটি ব্যথা, প্রতিটি সত্য চুপচাপ পলক না ফেলে তার হৃদয়ে নামিয়ে নিল। রোহিণী বলল, আমার মনে হয়েছিল সে সত্যি, সে আমাকে সুখী রাখবে। কিন্তু যখন সে জানতে পারল যে আমার বিয়ে অন্য কারো সাথে ঠিক হয়ে গেছে, তখন তার ভেতরে কিছু ভেঙে গেল। সে বলল যে সে আমাকে অন্য কারো হতে দেবে না। অভিষেকের গলায় যেন কোনো ভারী পাথর আটকে গেল, ঠোঁট শুকিয়ে গেল। কি? উই? রোহিণী ধীরে ধীরে মাথা নেড়ে দিল। হ্যাঁ অভিষেক, সেদিন হাসপাতালে পিছন থেকে যে আমাকে ধরেছিল, যে আমাকে অজ্ঞান করেছিল, সে রোহিতই ছিল। আমি তোমাকে ছেড়ে যাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে বন্দি করা হয়েছিল। এবং যখন আমি কোনো মতে পালিয়ে ফিরে এলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। 5 বছর কেটে গিয়েছিল। আর এখন সে শুধু আমাকে নয়, রবিকেও। তার কণ্ঠস্বর ভাঙতে ভাঙতে থেমে গেল। অভিষেকের হৃদয়ে যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। তার পায়ের নিচে পৃথিবী দুলে উঠল, তার হাত কাঁপতে লাগল। আর তারপর প্রথমবার 5 বছরে তার চোখ থেকে একটি অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ল। গল্প এখানেই শেষ হয়নি। এটা তো শুধু সেই দরজা ছিল যা তারা দুজনে এখন খুলতে শুরু করল। এখন যা হওয়ার ছিল তা হয় জীবন বাঁচাতে পারত, অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারত। রোহিণী আরও বলল, বাড়ির লোকেরা যখন এই সম্পর্কে জানতে পারল, তখন তারা স্পষ্ট বলে দিল যে রোহিত বিশ্বাসের যোগ্য নয়, এবং দ্রুত আমার বিয়ে ঠিক করে দিল তোমার সাথে। আমি তাদের কথা মেনে নিলাম, কিন্তু মন পুরোপুরি আলাদা হতে পারেনি। অভিষেক ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তাহলে কি তুমি বিয়ে করতে চাওনি? রোহিণী ঘাড় নিচু করল। সত্যি বলতে, শুরুতে না, কিন্তু বিয়ের পর তোমার স্বভাব, তোমার সম্মান, তোমার ভালোবাসা, তোমার পরিবার সব এত সুন্দর ছিল যে আমি সত্যি রোহিতকে ভুলতে চেয়েছিলাম। আমি নিজের ওপর ঘৃণা করতে শুরু করেছিলাম যে আমি কখনো অন্য কাউকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম। অভিষেকের চোখে জল ভরে এলো, কিন্তু সে তবুও শান্ত রইল। রোহিণীর কণ্ঠস্বর আরও ধীরে হয়ে গেল। কিন্তু রোহিত আমাদের বিয়ের খবর পেয়ে গেল। সে ক্ষুব্ধ হয়ে উঠল। অনেক দিন ধরে বাড়ির আশেপাশে ঘুরতে থাকল, আমাকে চিঠি ছুঁড়ে ধমকি দিতে থাকল। আমি ভয় পেতে লাগলাম। তারপর সেই দিন হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর সে হঠাৎ আমার সামনে এসে গেল এবং বলল, যাই হোক, আমাদের সম্পর্ক অসম্পূর্ণ। যদি তুমি আমার সাথে না যাও তবে আমি সবার সামনে তামাশা করব। আমি ভয় পেয়ে গিয়েছিলাম অভিষেক। আমার মনে হলো আমার কারণে তোমার সম্মান মাটিতে মিশে যাবে। অভিষেকের মুঠি শক্ত হয়ে গেল, শিরাগুলো উঁচু হয়ে উঠল, কিন্তু সে চুপ রইল। রোহিণীর নিঃশ্বাস কাঁপছিল। তার ভয়, তার ধমকি, আমার মূর্খতা সব মিলিয়ে আমাকে অন্ধ করে দিল। আমি এত খারাপ সিদ্ধান্তের চাপে এসে গিয়েছিলাম যে শুধু হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম, না ভেবে, না বুঝে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তার কণ্ঠস্বর সেখানেই ভেঙে গেল। অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। অভিষেক ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি তার সাথে গিয়েছিলে? রোহিণী মাথা নেড়ে দিল। হ্যাঁ, শুরুতে। কিন্তু 6 মাস পর তার আসল চেহারা সামনে এলো। সে মাতাল ছিল, ঝগড়াটে ছিল, হিংস্র ছিল। সে সেই মানুষটি ছিলই না যেমন তাকে দেখাতো। যখন সে আমার জন্য বোঝা হয়ে গেল, তখন সে আমাকে এখানেই এই শহরে ছেড়ে পালিয়ে গেল। তখনই আমি প্রথমবার বুঝতে পারলাম যে আমি কি হারিয়েছে। অভিষেকের নিঃশ্বাস ভারী হতে লাগল, চোখ আর্দ্র হয়ে গেল, কিন্তু রোহিণী থামল না। আজ হয়তো 5 বছরের বিষ বেরিয়ে আসছিল। আমি তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম অভিষেক, খুব চেয়েছিলাম, কিন্তু কোন মুখে ফিরে আসতাম?
এমন এক নারী হয়ে যার অতীত লুকানো ছিল, এমন এক মা হয়ে যে তার সন্তানকে জন্মের কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছিল। আমি নিজেকে তোমার সামনে কোনো কালো ছায়ার মতো অনুভব করতাম। অভিষেকের কণ্ঠস্বর ভাঙল, ধীরে ধীরে বেরিয়ে এলো, রোহিণী। রবি আজও প্রতি রাতে জিজ্ঞাসা করে, আমার মাম্মি কবে আসবেন? রোহিণীর নিঃশ্বাস যেন থেমে গেল। সে দুহাত মুখে রেখে ফুপিয়ে কেঁদে উঠল। তার পুরো শরীরে কম্পন ছিল। 5 বছরের অনুশোচনা, যন্ত্রণা এবং হারানো মাতৃত্বের চিৎকার সেই কান্নায় বেরিয়ে আসছিল। অভিষেক তাকে চুপচাপ দেখতে থাকল। তার চোখে জমাট বাঁধা রাগ ছিল, ভেঙে যাওয়া বিশ্বাসের জ্বালা ছিল, ব্যথা ছিল, এবং কোথাও খুব গভীরে একজন বাবার ধুকপুক করার হৃদয়ও ছিল, যে তার সন্তানের প্রতিটি প্রশ্নের রোজ একটু একটু করে ভেঙে যেত। কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে শুধু নিঃশ্বাসের আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল। তারপর রোহিণী কাপা হাতে তার অশ্রু মুছল। তার কণ্ঠস্বর ভাঙছিল, কিন্তু সংকল্পের দৃঢ়তা তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিষেক, সে ধীরে ধীরে বলল, আমি কি শুধু একবার রবিকে দূর থেকে দেখতে পারি? শুধু এক নজর, কোলে নেওয়ার অধিকার আমি হারিয়েছি। শুধু দূর থেকে দেখে নেই, এতটুকুই যথেষ্ট। অভিষেক তার চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে ভাঙন ছিল, অনুশোচনা ছিল, এবং কোনো নীরব ঝড়ের গর্জন। সে কিছু সেকেন্ড চুপ রইল, তারপর হালকা কিন্তু গভীর স্বরে বলল, দূর থেকে কেন? তুমি তার মা, তোমাকে দেখতে কে আটকেছে? রোহিণী ভয়ে মাথা নিচু করল। তার আওয়াজ বরফের মতো ঠান্ডা এবং কাঁপা কাঁপা ছিল। না অভিষেক, আমি তার সামনে আসতে পারি না। সে আমাকে চিনতেই পারবে না। আর যদি চিনতেও পারে, তবে কি আমি তার সামনে সেই চেহারা নিয়ে যাব যে তাকে দুনিয়ায় আসার কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছিল? অভিষেকের হৃদয়ে জোরে ধুকধুক করল। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু আওয়াজ তবুও স্থির রইল। রবি এখনও ছোট, সে এখনও সত্যের ভার জানে না, কিন্তু একটা কথা অবশ্যই জানে, শিশুদের হৃদয় খুব পরিষ্কার হয়। সে তোমাকে মা হিসেবেই অনুভব করবে। তার শুধু ভালোবাসা চাই, নাম নয়, সম্পর্ক নয়, শুধু অনুভূতি। রোহিণী চোখ বন্ধ করল, তার কাঁধ থরথর করছিল। না অভিষেক, আমি এখন তার কাছে যাব না। প্রথমে নিজেকে বদলাতে হবে। প্রথমে নিজেকে এই যোগ্য করতে হবে যে যখন সে আমার চোখে দেখবে, তখন যেন তাকে লজ্জা না দেখাই, বরং মায়ের মমতা দেখাই। অভিষেক তাকে দেখতেই থাকল। তার সামনে এখন সেই মেয়েটি ছিল না যে 7 পাকে তার হাত ধরে সাথে চলার শপথ খেয়েছিল। তার সামনে এক ভেঙে যাওয়া নারী ছিল, যে জীবনের লড়াইয়ে নিজেকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তবুও উঠে দাঁড়ানোর শক্তি খুঁজছিল। অভিষেক ধীরে ধীরে তার হাত ধরার চেষ্টা করল, কিন্তু রোহিণী তার হাত পিছিয়ে নিল। না অভিষেক, তুমি যতটা ভালো, আমি ততটাই খারাপ। আমি তোমার পায়ের সমানও নই। তোমার এবং রবির জীবনে আমার কোনো জায়গা বাকি নেই। অভিষেকের চোখে নম্রতা ভেসে এলো। সে অত্যন্ত শান্ত, অত্যন্ত ভারী গলায় বলল, জায়গা হৃদয় দেওয়া হয়, ইতিহাসে লেখা হয় না। সকালের হালকা রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন সময়ও তার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। রোহিণী ধীরে ধীরে দরজার কাছে এলো। তার পদক্ষেপে ক্লান্তি ছিল, চোখে সারারাত জেগে থাকার ব্যথা। ততক্ষণে হঠাৎ প্রায় 6 বছরের একটি শিশু সেদিক দিয়ে দৌড়ে চলে গেল। তার কাঁধে স্কুল ব্যাগ ঝোলানো ছিল, এবং সে হাসতে হাসতে তার বাবার দিকে দৌড়াচ্ছিল। তার হাসিতে নিষ্পাপতা ছিল, স্বাধীনতা ছিল, এবং সেই নরম ভালোবাসা যা শিশুদের প্রতিটি স্পন্দনে থাকে। সেই শিশুটিকে দেখে রোহিণী যেন পাথর হয়ে গেল। তার নিঃশ্বাস থেমে গেল, চোখ ছড়িয়ে গেল। তার ভেতরে বছর ধরে চেপে থাকা ব্যথা উথলে উঠল। এক এমন তৃষ্ণা যাকে শব্দে বাঁধা যায় না, মা হওয়ার তৃষ্ণা, 5 বছর আগে ছাড়িয়ে যাওয়া স্পর্শের তৃষ্ণা, সেই ছোট্ট হাতের তৃষ্ণা যাকে ধরার অধিকার সে নিজেই হারিয়ে দিয়েছিল। 5 বছরের না বলা ক্ষুধা, 5 বছরের তপ্ত অপেক্ষা। সে ধীরে ধীরে প্রায় ফিসফিস করে বলল, এখন রবি এখন কোথায়? অভিষেক কিছু কদম পিছিয়ে থেমে গেল। তার আওয়াজ ধীরে ছিল, কিন্তু স্থির। এখানেই পাশে হোটেলে। আমি তাকে বন্ধুর কাছে রেখে এসেছিলাম। রোহিণীর নিঃশ্বাস দ্রুত হল, তার আঙুলগুলো কাঁপতে লাগল। সে কষ্টে কথা বলতে বলতে বলল, আমি কি তাকে শুধু দূর থেকে দেখতে পারি? কিছু মুহূর্তের জন্য নীরবতা দুজনের মাঝে ঝুলে রইল। তারপর অভিষেক ধীরে ধীরে বলল, চলো। তার শব্দে কোনো আদেশ ছিল না, শুধু বোঝা ছিল। এক মুহূর্তের জন্য সে সামনে দাঁড়িয়ে থাকা ঠেলাওয়ালাকে দেখল, তারপর রোহিণীর দিকে, এবং তার পদক্ষেপগুলো আপনা আপনি রোহিণীকে সাথে নিয়ে হোটেলের দিকে এগিয়ে যেতে লাগল। 5 বছর পর একজন মা তার সন্তানকে প্রথমবার দেখতে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপ তার জন্য কোনো পুরনো, এখনও খোলা ক্ষতের ওপর হাঁটার মতো ছিল। ব্যথাও
এবং জীবিত থাকার অনুভূতিও। রোহিণীর নিঃশ্বাস তার পদক্ষেপের চেয়েও দ্রুত চলছিল। তার চেহারায় ভয় ছিল, অনুশোচনা ছিল, আশা ছিল এবং একজন মায়ের লুকানো তরপ যা 5 বছর ধরে তার ভেতরে জ্বলছিল। কোনো ক্ষমার মতো, কোনো প্রায়শ্চিত্তের মতো। অভিষেক দ্রুত হাঁটছিল না। সে বুঝতে পারছিল যে এই সফর তার জন্য রাস্তা নয়, কাঁটার মুকুট। দুজনেই হোটেলের গেটের কাছে থমকে গেল। রোহিণী সেখানেই স্থির হয়ে গেল। তার পায়ে যেন প্রাণই ছিল না, তার আওয়াজ কাঁপছিল। অভিষেক, যদি রবি আমাকে দেখে কেঁদে ফেলে, ভয় পেয়ে যায় বা আমাকে মা না মানে, তবে... অভিষেক তার দিকে তাকালো। তার চোখে না রাগ ছিল, না অভিযোগ, না কটাক্ষ, শুধু এক সত্যি ভরা শান্তি, এক খুব গভীর বিশ্বাস। মাকে সন্তানের চেয়ে বেশি কেউ চেনে না। রোহিণী, যখন তুমি তার সামনে দাঁড়াবে, সে তোমাকে হৃদয় দিয়ে চিনবে, মন যাই বলুক না কেন। রোহিণীর চোখ আবার ভরে এলো। সে গভীর নিঃশ্বাস নিল, নিজেকে সামলে নিল এবং ধীরে ধীরে বলল, আমি প্রস্তুত। দুজনেই হোটেলের লবিতে এলো। সামনে একটি সোফায় ছোট্ট একটি ব্যাগ ধরে পা হাওয়ায় দুলিয়ে নিষ্পাপ হাসি নিয়ে রবি বসেছিল। তাকে দেখেই রোহিণীর হৃদয়ে যেন দৌড়ে গেল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, তারপর ঝাপসা হয়ে গেল। সেই শিশু, তার শিশু, যার প্রথম কান্নার আওয়াজ সে শুনেছিল, যার ছোট্ট আঙুল ধরার অধিকার সে কখনো পেলই না, যার ছবি সে হৃদয়ে লুকিয়েছিল কিন্তু ছুঁতে পারেনি, আজ সে সামনে ছিল। একদম তার মতো চেহারা, চোখ, নাক, হাসি, সব তার নিজের ছায়ার মতো। রোহিণী কদম এগিয়ে নিল, কিন্তু আবার থেমে গেল। তার পলকে আটকে থাকা অশ্রু কোনো বাঁধের মতো ভাঙার জন্য প্রস্তুত ছিল। সে নিজেকে সামলাতে পারছিল না। হঠাৎ তার মনে একটি আওয়াজ প্রতিধ্বনিত হল, মাম্মা। রবি এই শব্দটি বলেনি, কিন্তু সেই শব্দটি তার ভেতরে কোথাও গভীরভাবে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দ যার আশায় সে কত রাত কেঁদে কাটিয়েছে। রবি অভিষেকের দিকে তাকালো। বাবা, এ কে? রোহিণীর হৃদয়ে জোরে ধুকধুক করতে লাগলো, যেন বুকের দেওয়াল ভেঙে যেতে চলেছে। অভিষেক হালকা হাসল এবং বলল, এ তোমার সাথে দেখা করতে এসেছে। রবি নিষ্পাপভাবে এগিয়ে গেল। আপনি জানেন আমার 5 বছর বয়স? আপনি জানেন আমার নাম রবি? আপনি জানেন আমি স্কুল থেকে স্টিকার পেয়েছি? রোহিণীর হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গেল। সে হাঁটু গেঁড়ে বসে পড়ল, হাত জোড় করে, যাতে সে তার চোখের সমান হতে পারে। তার চেহারা অশ্রুতে ভেজা, আওয়াজ কাঁপছিল। হ্যাঁ, আমি সব জানি, তুমি আমার... তার বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগেই রবি তার ছোট্ট হাতের তালু রোহিণীর গালে রাখল। সেই স্পর্শ শুধু একটি স্পর্শ ছিল না, 5 বছরের বরফ গলে গেল। 5 বছরের ক্ষত ভরাট হতে লাগল এবং রোহিণী ফুঁপিয়ে কেঁদে উঠল। এত বছরের প্রথমবার সে তার সন্তানের স্পর্শ অনুভব করেছিল। 5 বছরের বিচ্ছেদে জমা হওয়া সমস্ত বরফ সেই একটি ছোট্ট হাতির তালুর স্পর্শে গলে গেল। সেই স্পর্শে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, কোনো হিসাব ছিল না, শুধু একটি শান্ত, নিষ্পাপ শুরুয়াত ছিল। যেন জীবন সুযোগ দিয়ে বলল, নাও, এখন আবার বেঁচে নাও। আপনি কাঁদছেন কেন? রবি তার বড় বড় চোখ দিয়ে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল। রোহিণী কাঁপা গলায় বলল, কারণ আমি তোমাকে খুব মনে করেছি, খুব বেশি। রবি সরলভাবে বলল, তাহলে আপনার আগে চলে আসা উচিত ছিল। আমি বাবাকে কতবার বলেছিলাম মাম্মিকে ডেকো। সেই একটি বাক্য যেন রোহিণীর হৃদয়কে 2 টুকরো করে দিল। তার নিঃশ্বাস আটকে গেল। কত রাতের ফুপিয়ে ওঠা কান্না একসাথে তার গলায় আটকে গেল। কিছু না বলেই সে রবিকে ধীরে ধীরে বাহুতে ভরে নিল। সে তাকে এমনভাবে জড়িয়ে ধরছিল যেন 5 বছরের নয়, 5 জন্মের অপেক্ষা পূরণ হল। যেন তার বুকে চেপে থাকা প্রতিটি ব্যথা সেই আলিঙ্গনে গলে যাচ্ছিল। অভিষেক সেখানে কিছু কদম দূরে দাঁড়িয়েছিল। তার চোখ ভরেছিল, কিন্তু চেহারায় এক গভীর শান্তি ছিল। আজ সে একজন স্বামীও ছিল এবং একজন বাবাও। এবং এই মুহূর্তে সে জিতছিল এবং হারছিল, কারণ ব্যথাও তার ছিল এবং স্বস্তিও। কিছুক্ষণ পর রবি রোহিণীর কোলে বসে গেল।
তার পলক ঘষতে ঘষতে সে জিজ্ঞাসা করল, আপনি আমার নতুন মাম্মি হবেন নাকি পুরনোটা ছিলেন? রোহিণী কাঁদতে কাঁদতে হেসে উঠল। তার হাসিতে ভাঙনও ছিল এবং জোড়াও ছিল। সে রবির চুলে হাত বুলিয়ে বলল, আমি সবসময় তোমার মাম্মি ছিলাম এবং সবসময় থাকব। রবি হাসল, সেই হাসি যা যে কোনো ভেঙে যাওয়া হৃদয়কে আবার জীবন দিতে পারত। তাহলে আপনি আমাদের বাড়ি চলো, মাম্মি বাবা দুজনেই ঘরে থাকবে, তাই না? রোহিণী ভয়ে অভিষেকের দিকে তাকালো। তার চোখে একটি প্রশ্ন ছিল, একটি ভয় ছিল, একটি অনুরোধ ছিল। অভিষেক কিছু বলল না, শুধু শান্ত চেহারায় মাথা নেড়ে দিল। রবি খুশিতে উত্তেজিত হয়ে উঠল। ইয়েস, আজ মাম্মি আমাদের সাথে আসবেন। সেই নিষ্পাপ আওয়াজ 5 বছরের দূরত্বকে 5 সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দিল। সমস্ত যুক্তি, সমস্ত রাগ, সমস্ত প্রশ্ন তার নিষ্পাপ খুশির কাছে মাটি হয়ে গেল। অভিষেক ধীরে গলায় বলল, চলো বাড়ি যাই। রোহিণীর পায়ে কম্পন ছিল। সে শুধু একটি ঘরের চৌকাঠে ফিরছিল না, সে সেই স্মৃতিগুলোর দোহলি যে পার হচ্ছিল যাদের সে একদিন কেঁদে ছেড়ে দিয়েছিল। প্রতিটি পদক্ষেপ তার জন্য একটি পরীক্ষা ছিল, একটি তরফ ছিল এবং একটি অলৌকিকতাও। বাড়ি পৌঁছাতেই অভিষেকের মা এবং বাবা রোহিণীকে দরজায় দেখলেন। তাদের চোখে বিস্ময় ছিল, ব্যথা ছিল এবং সেই দিনগুলোর স্তরও ছিল যা তারা কখনো ছুতে চাইতেন না। কিন্তু আজ কেউ কিছু জিজ্ঞাসা করল না, কোনো শব্দ নয়, কোনো দোষারোপ নয়, কারণ সেই মুহূর্তে রবি দৌড়ে এসে চিৎকার করে উঠল, দিদা, আমার মামি এসে গেছেন, এখন আমি সম্পূর্ণ হয়ে গেলাম। একটি শিশু যখন খুশিতে চিৎকার করে তখন সেখানে প্রশ্নগুলোর আওয়াজ আপনা আপনি হারিয়ে যায়। সেখানে শুধু আশীর্বাদ থেকে যায়, শুধু আপন জনত্ব থাকে। রোহিণী কাঁদতে কাঁদতে নিচে ঝুঁকে গেল এবং অভিষেকের বাবা মায়ের পা ছুঁল। তারা একটিও শব্দ না বলে তাকে তুলে জড়িয়ে ধরলেন, যেন কোনো হারানো অংশ কোনো ভাঁজ করা পাতার মতো আবার বইয়ে ফিরে এলো। রাতে রবি তার মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তার ছোট্ট নিঃশ্বাস, তার ছোট্ট তাল যেন কোনো জীবনের সবচেয়ে বড় সঙ্গীতের মতো ছিল। রোহিণী তার চুলে আঙুল বুলিয়ে যাচ্ছিল, তার চেহারা চুমু দিচ্ছিল, তার হৃদস্পন্দন শুনছিল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন সেই 5 বছরের শাস্তি কাটছিল যা সে নিজেকে দিয়েছিল। এবং সেই মুহূর্তে তার মনে হল, হয়তো ঈশ্বর সত্যিই দেরি করেন, অন্ধকারও আনেন, ব্যথাও দেন, কিন্তু যখন ফিরিয়ে দেন তখন সম্পূর্ণ ফিরিয়ে দেন। আজ সে একজন মা আবার জন্ম নিয়েছিল। অভিষেক দরজা থেকেই দৃশ্য দেখছিল। রোহিণীর বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকা রবি, তার আঙুলে জড়িয়ে থাকা ভালোবাসা এবং অনুশোচনার সুতো, সেই অশ্রুর দ্যুতি যা এখন ব্যথা থেকে নয়, স্বস্তি থেকে বইছিল। এই সব কিছু দেখে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন তার হৃদয়ে বছর পর প্রথমবার বাতাস কোনো কাঁটা ছাড়াই পার হচ্ছিল। সে জানত যে বিগত 5 বছর গভীর ক্ষত রেখে গেছে। এটাও জানত যে প্রতিটি ক্ষত শুধু সময় দিয়েই ভরে না, সত্য, স্বীকৃতি এবং প্রেম একসাথে দাঁড়িয়েই ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে জোড়ে। সে ধীরে ধীরে ভেতরে এলো এবং রোহিণীর পাশে বসল। তার আওয়াজ ধীরে ছিল, স্থির ছিল এবং খুব সত্যি ছিল। ভুল মানুষের হয়, কিন্তু ক্ষমা হৃদয় থেকে হয়, আর আজ হৃদয় জিতে গেল। রোহিণী ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে এখন অপরাধবোধ ছিল না, শুধু কৃতজ্ঞতা ছিল। এক শান্ত, বিনম্র, গভীর কৃতজ্ঞতা এবং এক এমন দ্যুতি যা ভালোবাসা থেকে জন্ম নেয়, ভয় থেকে নয়। সে কাঁপা গলায় বলল, অভিষেক, আমি কি একটি নতুন জীবন, একটি নতুন শুরু তোমার সাথে করতে পারি? সেই শব্দে, পারিতে অনুরোধও ছিল, ভয়ও ছিল এবং এক আশাকেই সে হারিয়ে দিতে চাইছিল না। অভিষেক ধীরে ধীরে রবির মাথায় হাত রাখল। তার চেহারায় সেই হাসি ছিল যা কোনো দীর্ঘ যুদ্ধের পর পাওয়া জয়ের মতো হয়, ক্লান্ত কিন্তু সম্পূর্ণ। জীবন তখন ভাঙে যখন আমরা তাকে জোড়া ছেড়ে দিই। তুমি ফিরে এসেছ, এখন সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে রবি ঘুমের মধ্যেই হালকা পাশ ফেলল এবং বিড়বিড় করল, মাম্মি, বাবা। সেই একটি শব্দ, সেই একটি ডাক পুরো ঘরে প্রতিধ্বনিত হলো এবং সেই মুহূর্তে যেন সম্পর্কগুলোর গল্প আবার নিঃশ্বাস নিল। ভেঙে যাওয়া ঘর আবার ঘর হয়ে গেল। দেওয়াল নীরব রইল না,
তারা ভরে গেল প্রেম দিয়ে, বিশ্বাস দিয়ে এবং সেই নতুন শুরু দিয়ে, যা কোনো অলৌকিকতার চেয়ে কম ছিল না। বন্ধুরা, সম্পর্ক কখনো এক মুহূর্তে শেষ হয় না। তাদের শেষ করতে ব্যথা, ভুল বোঝাবুঝি এবং কিছু অসম্পূর্ণ কথা বছরের পর বছর নীরবতা হয়ে যায়। কখনো কখনো কোনো ছোট্ট ভুল আমাদের অনেক দূরে নিয়ে যায়, এবং যখন আমরা পেছন ফিরে দেখি তখন অনুভব হয় যে দূরত্ব ভুল থেকে নয়, বরং ক্ষমা না চাওয়া এবং ক্ষমা না করার অহংকার থেকে বড় ছিল। মনে রাখবেন, ক্ষমা মানুষকে ছোট করে না, বরং সম্পর্ককে বড় করে তোলে। ভেঙে যাওয়া সহজ, কিন্তু জোড়ার জন্য বড় হৃদয় চাই এবং সময় সবসময় সুযোগ দেয়। শুধু সেই সুযোগগুলো ধরার সাহস আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু বন্ধুরা, একটি প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনারা অভিষেকের জায়গায় থাকতেন, কি আপনারা এত বড় ভুলকে ক্ষমা করতে পারতেন? কি আপনারা কোনো ভেঙে যাওয়ার হৃদয়কে আবার জায়গা দিতেন? কমেন্টে অবশ্যই লিখবেন, কারণ আপনার একটি জবাব অন্য কারো চিন্তা বদলে দিতে পারে, কোনো ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়ে দিতে পারে। এবং যদি এই গল্পটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, যাতে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের কাছে পৌঁছাতে থাকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, আপনজনদের সামলে রাখুন এবং সম্পর্কের মূল্য সব সময় বুঝতে থাকুন।